আপনারা দেখছেন আপনাদের ফেভারিট চ্যানেল পাঠশালা প্যালেস। পাঠশালা প্যালেসের গল্পের আসরে সমস্ত বন্ধুদের জানাই সাদর আহ্বান। মূল গল্পে যাওয়ার আগে আপনাদের গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবার চলো মূল গল্পে আসি। এই গল্পের মধ্যে ইচ্ছা করিয়া কতগুলো ভুল বর্ণনা করা হইয়াছে। কোথাও হয়তো এমন কথাও লেখা হইয়াছে যাহা একেবারে অসম্ভব, অথবা এক জায়গায় যা লেখা হইয়াছে অন্য জায়গায় তাহারই উল্টো কথা বলা হইয়াছে। একটা ঠিক হইলে আর একটা ঠিক হইতে পারে না। দেখো তো এইরকম ভুল কতগুলো বাহির করিতে পারো। রামবাবু লোকটি যেমন কৃপণ, তার প্রতিবেশী বৃন্দাবনচন্দ্রের আবার তেমনি হাতখোলা। দুজনের বহুকালের বন্ধুত্ব, অথচ কি চেহারায়, কি স্বভাব প্রকৃতিতে কোথাও দুজনের মিল নেই। বৃন্দাবন বেটেকাটো গোলগাল গোছের মানুষ, তার মাথা ভরা টাক, মুখ, দাড়ি সব কামানো। 56 বছর অতি প্রশংসার সঙ্গে রেজিস্ট্রি অফিসে চাকরি করে শেষ দিকে তার খুব পদোন্নতি হয়েছিল। এখন 60 বছর বয়সে তিনি সবেমাত্র পেনশন নিয়ে বিশ্রাম করছেন। তিনি, তার গিন্নি আর এক বুড়ো জ্যাঠামশাই, এছাড়া তিনি সংসারে তার আর কেউ নেই। জ্যাঠামশাই বিয়ে টিয়ে করেননি, বৃন্দাবনের সঙ্গেই থাকেন। রামপ্রসাদ সান্যাল লোকটি ছিপছিপে লম্বা। পোস্টমাস্টার প্রাণশঙ্কর ঘোষ ছাড়া তেমন ঢ্যাঙা লোক সে পাড়াতে আরে খুঁজে পাবে না। এক অক্ষর ইংরাজি জানেন না, কিন্তু মার্বেল পাথর আর পাটের তেলের ব্যবসা করে তিনি প্রকাণ্ড দোতলা বাড়ি করেছেন। দেশে জমিদারি কিনেছেন আর নানা রকম কারখানার অংশীদার হয়ে বসেছেন। তার 8টি ছেলে, কিন্তু মেয়ে একটিও হলো না বলে তার ভারী দুঃখ। প্রকাণ্ড কপাল, তার উপর একরাশ চুল, মুখে লম্বা লম্বা দাড়ি আর চোখে হাল ফ্যাশনের ফ্রেম ছাড়া চশমা। কানের সঙ্গে তার সম্পর্ক নেই, কেবল নাকের ওপর স্প্রিং দিয়ে এঁটে বসানো। মোট কথা দেখলেই বোঝা যায় যে মানুষটি কম কেউকাটা নন। প্রতিদিন সন্ধ্যা হতেই পাড়ার মাতব্বর বাবুরা সবাই রামবাবুর বৈঠকখানা ঘরে এসে জোটেন, আর পান, তামাক, চা, বিস্কুট, সন্দেশ ইত্যাদির সঙ্গে খুব হাসি তামাশা, গল্পগুজব চলতে থাকে। বৈঠকখানা ঘরটি বেশ বড়। মেঝের ওপর প্রকাণ্ড ফরাস পাতা, তার ওপর কতকগুলো মোটাসোটা তাকিয়া আর রংচঙে হাত পাকা এদিক ওদিক ছড়ানো। তাছাড়া ঘরের মধ্যে কোথাও চেয়ার টেবিল বা কোনো রকম আসবাবপত্র একেবারেই নেই। পোস্টমাস্টার বাবু, হরিহর ডাক্তার, মতীশ রায় হেডমাস্টার, ইন্সপেক্টর বাণুজ্যে প্রভৃতি অনেকেই সেখানে প্রায় প্রতিদিন আসেন। বৃন্দাবন বসু বড় লাজুক লোক। প্রথম সেদিকে বড় একটা ঘেঁষতেন না। সে পাড়ায় তিনি সবে নতুন এসেছেন, কারোর সঙ্গে আলাপ পরিচয় নেই, খালি পোস্টমাস্টার বাবুর সঙ্গে একটু জানাশোনা। যা হোক, পোস্টমাস্টার বাবু নাছোড়বান্দা লোক। তিনি বড়দিনের ছুটির মধ্যে এক রবিবার একরকম জোর করেই তাকে রামবাবুর বাড়ি নিয়ে গিয়ে হাজির করলেন। প্রথম দিনের পরিচয় দুজনের আলাপ এমন জমে উঠল যে তারপর থেকে রামবাবুর বৈঠকে যাবার জন্য বৃন্দাবনচন্দ্রকে আর কোনো তাগিদ দেওয়ার দরকার হতো না। এই ঘটনার 7 দিন পরে একদিন রামবাবুর বৈঠকে খুব জমেছে। মানুষকে চিনতে না পারার দরুন কত সময়ে কত অদ্ভুত ভুল হয় তাই নিয়ে বেশ কথাবার্তা চলছে। হরিহরবাবু বললেন, আমি একবার যা ফ্যাসাতে পড়েছিলুম সে বোধ হয় আপনাদের বলিনি। সে প্রায় 20 বছরের কথা। একদিন সন্ধ্যায় সময় খাওয়া দাওয়া সেরে একটু শিগগির ঘুমোবো ভাবছি, এমন সময় আমার ডিসপেন্সারির চাকরটা এসে খবর দিল প্রমোদবাবু এসেছেন। প্রমোদ মিত্তির তখন তার মাথার ব্যারামের জন্য আমাকে দিয়ে চিকিৎসা করাতো। সেদিন কথা ছিল আমি তার জন্য একটা মিক্সচার তৈরি করিয়ে রাখবো, সে সন্ধ্যার সময় সেটা নিয়ে যাবে। তাই চাকর এসে খবর দিতেই আমি ওষুধের শিশিটা তার হাতে দিয়ে সেই সঙ্গে একটা কাগজে লিখে দিলাম, ওষুধটা এখনই 1 দাগ খাবেন। দুর্বল মস্তিষ্কের পক্ষে কোনো রকম মানসিক পরিশ্রম বা উত্তেজনা ভালো নয়, একথা সর্বদা মনে রাখবেন। তাহলেই
আপনার মাথার ব্যারম শিগগিরই সারবে। মিনিট খানেক যেতে না যেতেই চাকরটা ঘুরে এসে খবর দিল যে বাবুটি বেজায় খাপ্পা হয়েছেন এবং দাওয়াইয়ের শিশিটি ভেঙে আমায় গাল দিতে দিতে প্রস্থান করেছেন। শুনে তো আমার চক্ষু স্থির, যা হোক ব্যাপারটা পরিষ্কার হতে বেশি দেরি হলো না। একটু সন্ধান করতেই বোঝা গেল যে লোকটি মোটাই প্রমথ মিত্তির নন, আমারই মামা শ্বশুর, 5 বেড়ের প্রমথ নন্দী। যেরকম বদমেজাজি লোক, সে রাত্রেই আমায় ছুটতে হলো বুড়োর তোয়াজ করার জন্য। বুড়োটি সহজে ঠান্ডা হয়। তাকে অপমান করা বা তার সঙ্গে ইয়ার্কি করা যে আমার মোটেই অভিপ্রায় ছিল না, এবং ওষুধটা কিংবা চিঠিটা যে তার জন্য দেয়া হয়নি, এই সহজ কথাটি তার মাথায় ঢোকাতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল। এদিকে আমায় ফিরে শুনি প্রমথ মিত্তির এসে তার ওষুধ তৈরি না পেয়েই খুব বিরক্ত হয়ে চলে গেছে। পরদিন সকালে আবার তাকে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করি। এই গল্পটা শুনে ইন্সপেক্টর বাবু বললেন, আপনার তো মশাই অল্পের উপর দিয়ে গেল। আমার ওই রকম একটা ভুলের দরুন চাকরি নিয়ে টানাটানি পড়েছিল, সেও বহুদিনের কথা। তখন আমি সবে মাত্র পুলিশের চাকরি নিয়েছি। ঘোষপুরের বাজার দিয়ে সে সময় সুদাস মণ্ডলের সঙ্গে রায়বাবুদের খুব ঝগড়া চলছে। একদিন বিকেলে খবর পেয়ে গেল আর সন্ধ্যার পর সুদাস লাঠিয়াল নিয়ে বাজার দখল করতে আসবে। ইন্সপেক্টর যোগেনবাবুর হুকুমে আমি 6 জন কনস্টেবল নিয়ে সন্ধ্যার কাছাকাছি ঘোষপুরে গিয়ে উপস্থিত হলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সন্ধ্যার একটু পরেই দেখলাম নদীর দিকে থেকে কিসের আলো আসছে। মনে হচ্ছে কারা যেন কাঁঠাল তলায় থেকে বিশ্রাম করছে। ব্যাপার কি দেখবার জন্যে আমি খুব সাবধানে একটা ঝোপের আড়ালে পর্যন্ত এগিয়ে গেলাম। গিয়ে দেখি একটা মশালের ঝাপসা আলোয় লাঠি হাতে কয়েকটা লোক বসে আছে, আর এক পালকির আড়ালে 2 জন লোক কথাবার্তা বলছে। কান পেতে শুনলাম। একজন বলল, সুদাসদা কত দূর এলাম? উত্তর এলো, এই তো ঘোষপুকুরের বাজার দেখা যাচ্ছে। অমনি আর কথা নেই, আমি জোর শীষ দিতেই সঙ্গের পুলিশগুলো মার মার করে তেড়ে এসেছে। পুলিশের ছাড়া পাওয়া মাত্র সুদাসের লোকগুলো বাপরে মারে করে কে যে কোথায় সরে পড়লো তার ধরতেই পারা গেল না। কিন্তু পালকির কাছে যে 2টো লোক ছিল তারা খুব সহজে ধরা পড়ে গেল। তাদের একজনের বয়স অল্প, চেহারা গোয়াট গোবিন্দের কোচের। বুঝলাম এই সুদাস মণ্ডল। সে আমায় তেড়ে কি যেন বলতে উঠেছিল। আমি এক ধমক লাগিয়ে বললাম, হাতে হাতে ধরা পড়েছ বাপু, এখন রোখ করে কোনো লাভ নেই। কিছু বলার থাকে তো থানায় গিয়ে বলো। শুনে তার সঙ্গের বুড়ো লোকটা ভেউ ভেউ করে কেঁদে উঠে খানিকক্ষণ অনার্গল কি যে বকে গেল, আমি তার কিছুই বুঝলাম না। খালি বুঝলাম যে সে আমাদের তার সুদাসদার পরিচয় বোঝাচ্ছে। আমি বললাম, অত পরিচয় শুনবার আর দরকার নেই, আসল পরিচয়টা আজ ভালো রকম পেয়েছি। তারপর তাদের হাতকড়া পরিয়ে মহাফূর্তিতে তো থানায় এনে হাজির করা গেল। তারপর মশাই যা কাণ্ড! হেড ইন্সপেক্টর যতীনবাবু রাগে আগুনের মতো লাল হয়ে টেবিল থাপড়িয়ে দোয়াত উল্টিয়ে কাগজ কলম ছুঁড়ে আমার খুব সহজেই বুঝিয়ে দিলেন যে আমি একটু আস্ত রকমের হস্তিমূর্খ অর্বাচীন পাটা। যে লোকটিকে ধরে এনেছি সে মোটেই সুদাস মণ্ডল নয়, তার নাম সুভাষচন্দ্র বোস। সে যতীনবাবুর জামাই, আর সঙ্গের লোকটি তার ঠাকুরদার আমলের চাকর। যতীনবাবুর কাছেই তারা আসছিল। আমার বুদ্ধিটা হাঁ করা বোয়াল মাছের মতো না হলে আমি সুভাষ শুনতে কখনই সুদাস শুনতাম না, ইত্যাদি। অনেক কষ্টে, অনেক খোসামুজি করে, অনেক হাতে পায়ে ধরে সে যাত্রায় চাকরিটা বজায় রাখতে হয়েছিল। ইন্সপেক্টরের গল্প শেষ হতেই বৃন্দাবনবাবুর টিকি দুলিয়ে বললেন, আপনাদের গল্প শুনে আমারও একটা গল্প মনে পড়ে গেল। সেও ওই রকম দুর্বুঝা বুদোর ঘাড়ে গোছের গল্প। তবে ভুলটা আমি নিজে করিনি, করেছিল আমার ভাইপো। সেই যে ছোকরাটি এখন মেডিকেল কলেজে পড়ে। একদিন সন্ধ্যার সময় ঘরের মধ্যে বসে আছি, ঘরেও বাতি
জ্বালা হয়নি, বাইরেও বেশ অন্ধকার, খালি সরু নোকের মতো একটুখানি চাঁদ সবেমাত্র পূব দিকে উঁকি। এমন সময় মনে হলো যেন একটা মানুষ দেয়াল বেয়ে বেয়ে ছাদের উপর উঠছে। বৃন্দাবন বাবু সবে এইটুকু বলেছেন, এমন সময় বারান্দায় কে ডাক দিল, বাবু টেলিগ্রাম। রামবাবু তাড়াতাড়ি উঠে গিয়ে টেলিগ্রাম নিয়ে আসলেন। তারপর চোখের চশমাটি কপালে তুলে টেলিগ্রামখানা খুলে পড়তে লাগলেন। পড়তে পড়তে তার চোখ ক্রমেই গোল হয়ে উঠেছে দেখে ডাক্তারবাবু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার কানাকি? রামবাবু ধপাস করে সোফার ওপর বসে পড়ে বললেন, এই দেখুন না, দেশ থেকে পরেশ টেলিগ্রাম করেছে, সিরিয়াস অ্যাক্সিডেন্ট, কাম হোম ইমিডিয়েটলি। রামবাবুর 3 ছেলে কয়দিন হলো পুজোর ছুটিতে দেশে গিয়েছে, আরেকটি মামা বাড়িতে আছে, আর বাকি 3টে মায়ের কাছে বাড়িতেই রয়েছে। রামবাবু বললেন, তো লোক থাকতে পরেশ ছোকরাকে দিয়ে বা টেলিগ্রাম করতে গেল কেন? দুটো পয়সা খরচ করে বড়রা কেউ একটু ভালো করে গুছিয়ে টেলিগ্রাম করতে পারত। এখন কি যে করি, আজ বৃহস্পতিবার, এ সময়ে রাওনাই বা হই কেমন করে, কিছুই তো বুঝতে পারছি না। তিনি চাকরকে ডেকে 3 তলার বড় ঘর থেকে তার কলমটা আনতে বললেন, আর বললেন, একটা টেলিগ্রাম করে দেখা যাক কি জবাব বলে। গল্পগুজব তো চুলোয় গেল, সবাই মিলে ভাবতে বসলো এখন কি করা যায়। এমন সময় রামবাবু হঠাৎ বলে উঠলেন, ও কি, এ কার টেলিগ্রাম? এ তো দেখছি রমাপদ সেন লেখা। আমার কি যে চোখ হয়েছে, আমি পড়ছি রমাপ্রসাদ স্যান্ডাল। বলতেই পোস্টমাস্টার প্রিয়শঙ্কর বলে উঠলেন, অ রমাপদ যে ও পাড়ার গুপিবাবুর ভাই, আমি জানি, তার শ্বশুরের নাম পরেশনাথ কি যেন। তখন একটা হাসির ধুম পড়ে গেল। রামবাবু বললেন, দেখলেন মশাই, পিয়ন ব্যাটার কাণ্ড, এক ভুল টেলিগ্রাম দিয়ে আমার মেরেছিল আর কি। একে বুড়ো মানুষ, তাতে আবার জানেন তো আমার হাটের ব্যারাম আছে। হেডমাস্টার জ্যোতিষবাবু শুনে হেসে বললেন, আপনি আবার এর মধ্যে হলেন কি করে? রামবাবু বললেন, বিলক্ষণ, এ পাড়ার আমার মতো বুড়ো আর কটি খুঁজে পান বলুন তো? এই আষাঢ় মাসে আমি 60-এর কোটায় পা দিয়েছি। বৃন্দাবন বাবু বললেন, তাহলে আমার জ্যাঠামশাইয়ের কাছে আপনার হার মানতে হলো, তার বয়স 69। ডাক্তারবাবু বললেন, আমারও বড় কম হয়নি, 64 পার হয়ে গিয়েছে। এই পাড়ার বয়সের জন্য যদি প্রাইজ দিতে হয়, তাহলে ভোলানাথের বাপকে দেয়া উচিত। তার নাকি এখন 78 বছর চলছে। খুব বাজে কথা চলছে এমন সময় বড় বড় বারকোষের উপর থালা সাজিয়ে রামবাবুর 3টে চাকর খাবার নিয়ে হাজির। কচুরি, নিমকি, সন্দেশ থেকে পিঠে পায়েস পর্যন্ত প্রায় 12-14 রকমের খাবার। ডাক্তার বললেন, বাপরে, এ যে বিরাট আয়োজন, ব্যাপারখানা কি? রামবাবু বললেন, ওই যা, আসল কথাই বলতে ভুলে গেছি, আজ আমার জামাই এসেছেন, তাই বাড়িতে একটু মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে। ডাক্তারবাবু হেসে বললেন, এত বড় গুরুতর কথাটা বলতে ভুলে গেলেন, আপনার বয়সটা নিতান্তই বেড়ে গেছে দেখছি। বৃন্দাবনবাবু বললেন, তা হোক, আজকের বৈঠকে অনেক রকমই ভুলের কাণ্ড শুনলাম আর দেখলাম, কিন্তু এ ভুলটি বেশি দূর করায়নি। আসুন, এখন ভুলটা সংশোধন করে নেওয়া যাক। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক আশ্চর্য গল্প, ভুল গল্প। গল্পটা শুনলে হাসতেও হবে, আবার মাথা চুলকোতেও হবে, কারণ গল্পের যত ভুল আর গরমিল, তাতে মনে হবে দুনিয়াই উল্টে হয়ে গেছে।